দাদা ছটকাদার সাথে বহু বছর পর দেখা হতেই বললাম, দাদা অনেক বছর তো পর দেখা হলো, তো শুনেছি বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা কজন? দাদা ভালো করে দু হাতটা পকেট থেকে বার করে ভালো করে 10টা আঙ্গুল দিয়ে গুনে কি যেন চিন্তা ভাবনা করে বলল একটা। আমি বললাম, দাদা এ তো সময় চিন্তা ভাবনা করে একটা বললেন কেন, কি গুনছিলেন? এ শুনে দাদা বলল, কতবার চেষ্টা করার পরও একটা হয়েছে, ওটাই গুনছিলাম। দাদা আমাদের তুষার দাদা বৌদিকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে গেছে। সেখানে খুব সুন্দর একটা মেয়ে দাদার দিকে রোমান্টিকভাবে তাকিয়ে আছে, দাদাও মেয়েটার দিকে রোমান্টিকভাবে তাকিয়ে আছে। এই দৃশ্য চলছে। তারপর একটা মেয়ে বৌদিকে গিয়ে বলছে, ওই দেখ তোর বরকে কিভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটাও কিভাবে তোর বরের দিকে তাকিয়ে আছে, তুই কিছু দেখছিস না? এই শুনে বৌদি বলল, আমি এটা দেখছি আমার বর কতক্ষণ ওর শ্বাসটা বন্ধ করে ভুঁড়িটা ভেতর দিকে ঢুকিয়ে রাখে। হবেন আসছে মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। রাজেশ এনার্জি দাদা, হ্যাঁ রনিদা, হ্যাঁ, যদি আপনি ফেসবুকে ঢুকে দেখেন আপনার বাবু অনলাইনে আছে আর আপনাকে মেসেজ না দিয়ে চলে গেছে, তাহলে ভাববেন আপনার বাবু অন্য কারো হাতে কাবু হয়ে গেছে। তো ফারিয়া ম্যাডাম বলেন তো, চরম দুঃখ আর চরম সুখ এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? আমরা পারফর্মাররা যখন এখানে দাঁড়িয়ে একটা জোক বলি, তখন আমাদের ম্যাডাম বলেন, এইটা তো ফেসবুকের, এটা হচ্ছে চরম দুঃখ। আর চরম সুখ কি? ম্যাডাম তো এইটা ধরতে পারে না, আগের এপিসোডের সবগুলা জোকস ওই ফেসবুকেরই ছিল। তো আমিন দাদা সেদিন বাইরে গিয়ে প্রচুর পরিমাণে ফুচকা ছটপটি খেয়ে একেবারে পেটের যাতা অবস্থা করে দিয়েছে। ওকে, একেবারে দাদাকে হঠাৎ করে খুব পটির জোর পেয়েছে। দাদা তো এদিক সেদিক ঘুরে দেখলো একটা পাবলিক টয়লেট, দৌড়ে গেছে সেখানে, গিয়ে বলছে, দাদা করব কত করে? বলছে, প্রথমটাতে যান 10 টাকা, ওটাই পাখা আছে। তারপরেরটাতে যান 20 টাকা, ওটাই এসি আছে। তারপরেরটাতে যান 500 টাকা। দাদা বলছে, ওরে বাবা ওটাই কি আছে? বলছে, ওটা একমাত্র বাথরুম যেটাতে দরজা আছে। তো বড় বোন ছোট ভাইকে বলছে, কিরে পড়াশোনা কেমন চলছে তোর? জানিস বাবা বলেছে আবারও যদি তুই ফেল করিস তাহলে তোকে কিন্তু সবজির ঠেলা ব্যবসা ধরিয়ে দেবে। ছোটো ভাই বলছে, হ্যাঁ সেটা জানি। বড় বোন বলছে, তা কেমন চলছে তোর প্রস্তুতি? ছোটো বাচ্চাটা বলছে, সব কিছু ঠিকঠাক চলছে, এখন শুধু রিভিশন চলছে। আচ্ছা তাহলে একবার রিভিশনটা পড়ে শোনা দেখি। এই বলার পরে তো ছোটো বাচ্চাটা বলে উঠল, আলু নিবেন, বেগুন নিবেন, টমেটো নেবেন। তো আমার ছটকাদার বন্ধু তপনদার বউ মারা গেছে। তো সেখানে সৎকার্যে পৌঁছে গেছে আমার প্রিয় ছটকাদা। গিয়েই বলছে, দাদা কি করে হলো? বলছে, আর বলিস না, বউটা চা খাচ্ছিল, তারপর মরে গেল। এইটা শোনার পর ছটকাদা তপনদাকে বলছি, দাদা ওই চা পাতাটা কি আরো আছে? ভালো, দারুণ দারুণ। তো আবার সেই প্রিয় ছটকাদার সাথে বহু বছর পর দেখা হতেই বললাম, দাদা অনেক বছর তো পর দেখা হলো, তো শুনেছি বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা কজন? দাদা ভালো করে দু হাতটা পকেট থেকে বার করে ভালো করে 10টা আঙ্গুল দিয়ে গুনে কি যেন চিন্তা ভাবনা করে বলল একটা। আমি বললাম, দাদা এ তো সময় চিন্তা ভাবনা করে একটা বললেন কেন, কি গুনছিলেন? এ শুনে দাদা বলল, কতবার চেষ্টা করার পরও একটা হয়েছে, ওটাই গুনছিলাম। দাদা আমাদের তুষার দাদা বৌদিকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে গেছে। সেখানে খুব সুন্দর একটা মেয়ে দাদার দিকে রোমান্টিকভাবে তাকিয়ে আছে, দাদাও মেয়েটার দিকে রোমান্টিকভাবে তাকিয়ে আছে। এই দৃশ্য চলছে। তারপর একটা মেয়ে বৌদিকে গিয়ে বলছে, ওই দেখ তোর বরকে কিভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটাও কিভাবে তোর বরের দিকে তাকিয়ে আছে, তুই কিছু দেখছিস না? এই শুনে বৌদি বলল,
আমি এটা দেখছি আমার বর কতক্ষণ ওর শ্বাসটা বন্ধ করে ভুঁড়িটা ভেতর দিকে ঢুকিয়ে রাখে। আপনাদের কথা যেহেতু বললাম, আমাদের ইশতিয়াক দাদা, আমাদের ইশতিয়াক দাদার গ্রামে পুরুষদের বন্ধাকরণের একটা ক্যাম্প চলছে। সেখানে দাদা চলে গেছে, যেতেই ডাক্তার বলছেন ছেলে মেয়ে কজন? দাদা বলছে দেখুন এখনো আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি, আপনি বন্ধাকরণ করাচ্ছেন কেন? দাদা বলল দেখুন আমাদের গ্রামে এখন মোটামুটি সবারই বন্ধাকরণ হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। আর এলাকায় কোনো মেয়ের পেটে বাচ্চা হলে সবাই মিলে আমাকেই মারে। তো আমার ছোটকাদার ছেলে ঢেঁকু, সে ঢেঁকু, তো ঢেঁকু তার বন্ধুর সাথে কথা বলছে, বলছে ভাই জীবনে ধৈর্য ধর, জীবনে ওয়েট করা শেখ, জীবনে যত ধৈর্য ধরবি তত হট বউ পাবি। এই কথা শোনার পরে তো বিয়ে না করা সাইফুল দাদা পাশ থেকে বলল তার মনে হয় আমার কপালে পুরো আগ্নেয়গিরিই আছে। থ্যাংক ইউ। অসাধারণ, বলার ধরন যেমন অসাধারণ, একটু আলাদা, তেমনি যোগগুলো আলাদা। আমাদের বিচারকরা তো হেসেছে। আমি খেয়াল করছিলাম যে আমাদের যারা কম্পিটিটর, এই পারফর্মার, তারা হাসছিল যে কি সুন্দর করে বলে, তার বলার ধরন অন্যরকম, মানে মুগ্ধ না হয়ে পারে। আমাদের বিচারকদের কেমন লেগেছে? মানে ইমন যখন পারফর্ম করে না, আমার মনে হয় নিচে একটা কিছু নিয়ে থাকি, যে ওর মুখ থেকে মনে হয় কোনো রস পড়ছে, এত মেলোডি লাগে ওর পারফর্মটা, মানে খুব এনজয় লাগে, মানে মনে হয় যেন মুগ্ধের মতো দেখি, এত মিষ্টি করে বলে না, মনে হয় যেন আপন নিজের। এবং ও যত ভালো পারফরমেন্স করছে এর পেছনে ওর একটা জেদ কাজ করছে, আমি খেয়াল করি যে আমাকে বেস্ট পারফর্মার হতে হবে বা সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই জেদটা ওর মধ্যে আমি প্রত্যেকটা পারফরমেন্সের মধ্যে খেয়াল করি, কিন্তু বোঝা যায় না। এটা বোঝা যায় না কেন? ওর ভালো পারফরমেন্সের কারণে। এই জেদটা রাখবে তাহলে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এই অনুষ্ঠানের একটা খুব সুন্দর জিনিস কি, যখন একজন পারফর্ম করে বাকিরা যারা আগে পারফর্মার থেকে যায় ওরা সবাই উৎসাহ দেয় যে স্টেজে কোনো কারণে যদি আটকে যায় বা কেউ ভালো করে, খুব কম কম্পিটিশনে কিন্তু এরকম হয়। সবার মধ্যেই তো আসলে জেতার জন্যই সবাই এসছে, কিন্তু এই যে একটা জিনিস ওরা দেখায় এটা খুব সুন্দর একটা জিনিস, এটা আমি খুব কম কম্পিটিশনে দেখেছি। ইমন ভালো ছিল, ইমন তো আসলে আমার খুবই পছন্দের, এবং বিকজ ওর অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, তো শুনতে ভালো লাগে। ইমন ভালো ছিল, কিন্তু ইমন এখন কম্পিটিশন অনেক একটা মানে কঠিন জায়গায় চলে এসছে। আমরাও একটু ছোট ছোট জিনিসগুলোকে আমরা মার্ক করছি, হয়তো সবগুলো আমরা মুখে বলছি না, কিন্তু যখন মার্কিং করি সেখানে আমরা হয়তো লিখি। সো আরও ভালো করতে হবে। ভালো ছিল, বাট আরও ভালো। ইমন, আমি বড় আতঙ্কে ছিলাম যে আমাকে নিয়ে যেটা বলছিল যে বিয়ে বাড়িতে গিয়ে আবার খেলাম কিনা, করলাম কিনা। এই প্রথম একটা আমাকে নিয়ে ভালো একটা কিছু আমি শুনলাম। তুষার ভাই এরকম একটা জাজ যে প্রত্যেকবার যখন আজান দেয় আমাদের শুটিং বন্ধ করে রাখতে হয়, বিকজ ভাইয়া নামাজ পড়বে, কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা ওনাকে প্রফেশনাল অ্যালকোহলিক বানিয়ে ফেলেছি। মৌলভীবাজার তো জমাবাই, তুমি সিলেটও এবং সারা বাংলাদেশে একটা সময় অনেক ভালো করবা। তুমি এরকম একজন পারফর্মার, অনেক ভালো ছিল। ওকে, তুষার ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তার আগে বলছি যে এই যে আমরা বলি যে হবে প্রথম তাকে দেওয়া হবে 5 লাখ টাকা। এই যে টিচার, উনি একজন শিক্ষক, তাই তো? চা বাগানে বাচ্চাদের আপনি পড়ান, এবং আপনারা জেনে খুব অবাক হবেন যে এই শিক্ষকের বেতন কত জানেন? প্রায় 5-এর কাছাকাছি। হ্যাঁ, কেমন একটু আমরা শুনতে পারি, মোটামুটি একটু আইডিয়া দেন, বলেন কত? এমনি কেটে কুটে 4,500 টাকা দেয়। 4,500? 4,500। হাজার নাকি লাখ? না, 4,500 টাকা। 4,500 টাকা? হ্যাঁ জি, ওটা থেকে আবার কিছু কমে যায়, কাটাকাটি করে আরও কিছু কমে যায়। এই যে আমরা চা বাগানের কর্মীদের স্যালারি বাড়ানোর কথা বলি, বেতন বাড়ানোর কথা বলি, এটা আমাদের গায়ে লাগে না, কারণ আমরা ওই চায়ের দোকানে যাই, একটা চা চুমুক 5 টাকা 6 টাকা এরকম বলি, কিন্তু চাটা কোথা থেকে আসছে? রনি ভাই, আমরা একটু ভালো জায়গায় চা খেতে গেলে আমাদের চায়ের বিল দিতে হয় 350 থেকে 380 টাকা, যেখানে একটা ওয়ার্কারের একদিনের স্যালারিও না সেটা। আমরা অনেক শ্রমিক অধিকার নিয়ে কথা বলি, কিন্তু
গত বছর একটা আন্দোলন হয়েছিল, গত বছর কিংবা তার আগের বছর, তখন 120 টাকা থেকে ওদের পার ডে ইনকাম এসছে 180 টাকায়। এটা কি সম্ভব? এখনের যেই যুগ, এখনের যে আমাদের খরচ, ভাবা যায়? যারা আমাদেরকে এত রপ্তানি থেকে এত আয় এনে দিচ্ছে, এত কিছু করছে, তাদের এই জিনিসটা নিয়ে আমি জানি না কেন এত কিছু নিয়ে আলোচনা হয়, এটা নিয়ে আলোচনা হয় না। ওকে, আমরা শিক্ষকের মর্যাদা শুধু মুখে দিচ্ছি, কিন্তু তারা যে কিভাবে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে সে কেবল আমরা জানি। আমি আজকের এই পুরো এপিসোডটা সমস্ত চা বাগানের কর্মীদের উদ্দেশ্যে আমাদের উৎসর্গ করতে চাই। একটা জোরে হাততালি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে সেই জায়গা থেকে উঠে এসে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, এবং এরপরেও আপনি যে একজন শিক্ষক হিসেবে আবার এখান থেকে ফিরে যাবেন এবং আলো ছড়াবেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্লিজ একটা জোরে হাততালি প্লিজ। আপনি গিয়ে এখানে বলবেন।